আসসালামু আলাইকুম। হ্যালো সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওয় আপনাদের স্বাগতম। বিজ্ঞানীদের জীবনীর আজকের প্রথম পর্বে আমরা আলোচনা করব স্যার আইজ্যাক নিউটন সম্পর্কে। আশা করছি প্রতিটা পর্বই আপনাদের সামনে নতুন নতুন চমক নিয়ে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিজ্ঞানীদের কথা মনে হলেই সর্বপ্রথম যার নামটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে তিনি হলেন স্যার আইজ্যাক নিউটন। 1642 খ্রিস্টাব্দের বড়দিনে ব্রিটেনে জন্মগ্রহণ করেন স্যার আইজ্যাক নিউটন। তার জন্মের কয়েক মাস আগেই তার পিতার মৃত্যু হয়। জন্মের সময় আইজ্যাক নিউটন ছিলেন খুবই দুর্বল, শীর্ণকায় আর ক্ষুদ্র আকৃতির। ধাইমা তার জীবনের আশা প্রায় সম্পূর্ণ ত্যাগই করেছিলেন। হয়তো বিশ্বের প্রয়োজনেই বিশ্ববিধাতা তার প্রাণ রক্ষা করেছিলেন। বেধবা মায়ের সাথেই নিউটনের জীবনের প্রথম 3 বছর কেটে যায়। এই সময় তার মা বার্নাবাস নামে এক ভদ্রলোকের প্রেমে পড়ে তাকে বিবাহ করেন। নববিবাহিত দম্পতির জীবনে শিশু নিহাতি অবাঞ্ছিত বিবেচনা করে মা শিশু নিউটনকে তার দাদির কাছে রেখে দেন। 12 বছর বয়সে নিউটনকে গ্রামের স্কুলে ভর্তি করে দেওয়া হয়। জন্ম থেকেই রুগ্ন ছিলেন নিউটন, তবু কিন্তু তার দুষ্টমি এতটুকু কম ছিল না। কিন্তু শিক্ষকরা তার অসাধারণ মেধার জন্য সকলেই তাকে ভালোবাসতেন। স্কুল প্রধানের প্রায় প্রতিদিনই স্কুলে পৌঁছাতে দেরি হতো। একদিন নিউটন বললেন, স্যার, আমি আপনার জন্য একটা ঘড়ি তৈরি করে দিচ্ছি, তাহলে ঘড়ি দেখে ঠিক সময়ে স্কুলে আসতে পারবেন। নিউটন ঘড়ি তৈরি করলেন। ঘড়ির উপরে থাকতো একটা পানির পাত্র। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ পানি সেই পাত্রে ঢেলে দেওয়া হতো। তার থেকে ফোঁটা ফোঁটা পানি ঘড়ির কাঁটার ওপর পড়ত এবং ঘড়ির কাঁটা আপন গতিতেই এগিয়ে চলত। এইভাবে ঘড়ি দেখে দেখে স্কুল প্রধান তখন আর স্কুলে আসতে দেরি করতেন না। ভাগ্যের কি পরিহাস, নিউটনের সৎ বাবা হঠাৎ মারা গেলেন। মার একার পক্ষে ক্ষেত খামার, জমি জমা ইত্যাদি দেখাশোনা করা সম্ভব হয়ে উঠল না। স্কুল ছাড়িয়ে 14 বছর বয়সেই নিউটনকে গ্রামের বাড়িতে নিয়ে এলেন তিনি। ভাগ্যক্রমে চাচা উইলিয়াম ভাইপোর জ্ঞানতৃষ্ণায় মুগ্ধ হয়ে নিজের কাছে নিয়ে আসলেন। চাচা ক্যামব্রিজের ট্রিনিটি কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ভাইপোকে আবার স্কুলে ভর্তি করে দিলেন। 1 বছর পর নিউটন ট্রিনিটি কলেজে ভর্তি হলেন। শুরু হলো নতুন এক জীবন, নতুন এক অধ্যায়। ছাত্র হিসেবে নিউটন ছিলেন যেমন অধ্যবসায়ী, পরিশ্রমী, তেমনি অসাধারণ মেধা সম্পন্ন। তার সবচেয়ে বেশি দখল ছিল অঙ্কশাস্ত্রে। যে কোনো জটিল অঙ্কের সমাধান তিনি সহজেই করে ফেলতে পারতেন। তবুও অঙ্কের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। প্রকৃতির রহস্য তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করত। নিউটন বিশ্বাস করতেন একমাত্র বিজ্ঞানের মাধ্যমেই প্রকৃতির এই গোপন রহস্যকে উদ্ঘাটন করা সম্ভব। অবশেষে 1665 সালে স্নাতক ডিগ্রি লাভ করলেন নিউটন। কলেজের ছাত্র থাকাকালীন অবস্থাতেই তিনি অঙ্কশাস্ত্রের কিছু জটিল তথ্যের আবিষ্কার করেন। বাইনমিয়াল থিওরেম, ফ্লাকসন, যা বর্তমানে ইন্টিগ্রাল ক্যালকুলাস নামে পরিচিত। এছাড়া কঠিন পদার্থের ঘনত্ব, দ্য মেথড ফর ক্যালকুলেটিং দ্য এরিয়া অফ কার্ভস অর দ্য ভলিউম অফ সলিডস। 1666 সাল। এ সময় নিউটন একটি চিঠিতে লিখেছিলেন,
আমি ফ্লাকসন পদ্ধতি উদ্ভাবনের সাথে সাথেই মাধ্যাকর্ষণ শক্তি সম্বন্ধে চিন্তাভাবনা করতে শুরু করেছি। ভাবতে অবাক লাগে, তখন নিউটনের বয়স মাত্র 24 বছর। নিউটন চাঁদ ও অন্য গ্রহ নক্ষত্রের গতি নির্ণয় করতে সচেষ্ট হন, কিন্তু তার উদ্ভাবিত তত্ত্বের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকার জন্য তার প্রচেষ্টা অসম্পূর্ণ ও ভুলই থেকে যায়। এসব অসাধারণ কাজ ও মৌলিক তত্ত্বের জন্য সেই তরুণ বয়সেই নিউটনের খ্যাতি ও পাণ্ডিত্য চারিদিকে ছড়িয়ে পড়ল। 1667 সালে তার কৃতিত্বের জন্য ট্রিনিটি কলেজ তাকে ফেলো হিসেবে নির্বাচন করলেন। একজন 25 বছরের তরুণের পক্ষে এ এক দুর্লভ সম্মাননা। এবার তিনি আলোর প্রকৃতি ও তার গতিপথ নিয়ে গবেষণার কাজ শুরু করলেন এবং এ কাজের প্রয়োজনে তিনি তৈরি করলেন প্রতিফলক টেলিস্কোপ। পরবর্তীকালে মহাকাশ সংক্রান্ত গবেষণার প্রয়োজনে যে উন্নত ধরনের টেলিস্কোপ আবিষ্কৃত হয়, প্রকৃতপক্ষে তিনি ছিলেন তার অগ্রগামী পথিক। নিউটন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজের গণিতের অধ্যাপক হিসেবে নির্বাচিত হলেন। সেই সাথে আলোর বর্ণ ছাঁটা নিয়ে গবেষণার কাজ আরম্ভ করলেন। ইংল্যান্ডের রয়্যাল সোসাইটিও নিউটনের বৈজ্ঞানিক গবেষণার কাজে মুগ্ধ হয়ে তাকে সোসাইটির সদস্য নির্বাচিত করলেন। তখন তার বয়স মাত্র 29। ইংল্যান্ডের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের পাশে স্থান হলো তার। সোসাইটির প্রথম সভায় তার আলোকতত্ত্ব নিয়ে প্রবন্ধ পাঠ করলেন তিনি। তার বিষয়বস্তুর সঙ্গে একমত হতে না পারলেও সোসাইটির সমস্ত বিজ্ঞানী উচ্চকণ্ঠে তার বৈজ্ঞানিক নিবন্ধের প্রশংসা করলেন। তিনি যেন এক আত্মমগ্ন সাধক, নিজের স্বপ্নে বিভোর হয়ে আছেন। নিজের বেশবাস সাজগোজ কোনো দিকেই তার ভ্রুক্ষেপ নেই। প্রায়ই দেখা যেত তিনি কলেজে আসছেন, তার জামার বোতাম খোলা, পায়ের মোজা গুটিয়ে আছে, এলোমেলো চুল, তন্ময় হয়ে চলেছেন কোনো নতুন বৈজ্ঞানিক ভাবনায় বিভোর। কল্পনাপ্রবণ এই মনের জন্যই বাস্তব জগৎ সম্বন্ধে তার ধারণা ছিল অস্পষ্ট। একদিন একজন লোক তার বাড়িতে এসে একটি প্রিজম দেখিয়ে জিজ্ঞাসা করল, এর দাম কত হতে পারে? প্রিজমের বৈজ্ঞানিক গুরুত্ব বিবেচনা করে নিউটন বললেন, এর মূল্য নির্ণয় করা আমার সাধ্যের বাহিরে। লোকটি নিউটনের কথা শুনে অস্বাভাবিক বেশি দামে প্রিজমটি বিক্রি করতে চাইলেন। কোনো দরদাম না করেই সেই দামে প্রিজমটি কিনে নিলেন নিউটন। নিউটনের বাড়িওয়ালা সব কথা শুনে বললেন, তুমি নিহাতি বোকা। এটা সাধারণ একটা কাজ, এই কাজের যা ওজন হবে সেই দামেই এটা কেনা উচিত ছিল। নিউটন কোনো কথা না বলে শুধু হাসলেন। পরবর্তীকালে এই প্রিজম থেকেই তিনি উদ্ভাবন করলেন থিওরি অফ কালার তথা বর্ণতত্ত্ব। কলেজের ছুটির অবকাশে মায়ের কাছে গিয়েছেন নিউটন। দিনের বেশিরভাগ সময়ই বাগানের মধ্যে বসে থাকতেন আর আপন মনে প্রকৃতি সম্পর্কে চিন্তা ভাবনা করতেন। প্রাণ ভরে উপভোগ করতেন প্রকৃতির রূপ, রস ও গন্ধ। একদিন হঠাৎ সামনে খসে পড়ল একটি আপেল। মুহূর্তেই তার মনের কোণে উকি মারে এক জিজ্ঞাসা, কেন আপেলটি আকাশে না উঠে মাটিতে এসে পড়ল? এই জিজ্ঞাসাই মানুষের চিন্তা জগতে এক যুগান্তকর পরিবর্তন নিয়ে এলো। জন্ম নিল মাধ্যাকর্ষণ তত্ত্বের, যদিও এই চিন্তার সূত্রপাত হয়েছিল বহু বছর পূর্বেই। তার পূর্ণ পরিণতি ঘটল 1687 সালে। নিউটন প্রকাশ করলেন তার কালজয়ী গ্রন্থ ম্যাথমেটিক্যাল প্রিন্সিপালস অফ ন্যাচারাল ফিলোসফি। মানুষ মাধ্যাকর্ষণ শক্তির কথা সামান্য কিছু জানলেও এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে রয়েছে যে তার অস্তিত্ব, সে কথা কেউ জানত না। মাধ্যাকর্ষণ শক্তির এই আকর্ষণ গ্রহ নক্ষত্র পৃথিবীকে এক সূত্রে বেঁধে রেখেছেন।
একদিন রাতে এক বন্ধুর বাড়িতে তার নিমন্ত্রণ হয়েছে। কাজ করতে করতে রাত হয়ে গিয়েছে। হঠাৎ তার মনে পড়ল বন্ধুর বাড়িতে যেতে হবে। তাড়াতাড়ি ঘর থেকে বের হলেন নিউটন। যখন বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছালেন তখন গভীর রাত, চারিদিকে অন্ধকার নেমে এসেছে। নিউটন বুঝতে পারলেন নিমন্ত্রণ পর্ব অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। বাড়ি ফিরে এসে আবার কাজে বসলেন তিনি। রাতে খাবার কথা মনেই হলো না তার। এই নিরলস গবেষণার মধ্য দিয়ে নিউটন প্রমাণ করলেন, if the force varied as the inverse square, the orbit would be an ellipse with the center of the force in one focus. এই আবিষ্কারের মাধ্যমে মাধ্যাকর্ষণ তত্ত্ব প্রতিষ্ঠার কাজ সহজসাধ্য হলো। এতদিন মানুষের জানা ছিল না চন্দ্র সূর্যের সঠিক আয়তন। নিউটন তা নির্ণয় করলেন। প্রতিষ্ঠা হলো মাধ্যাকর্ষণ তত্ত্ব। এই তত্ত্বের যাবতীয় বিবরণ তিনি লিখলেন তার প্রিন্সিপিয়া গ্রন্থটিতে। যে গ্রন্থটি প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা নামেও পরিচিত। যখন এই বই প্রকাশিত হলো তখন অধিকাংশ মানুষের কাছে মনে হলো এই বই যেমন জটিল তেমনি দুর্বোধ্যও বটে। নিউটনের এক দার্শনিক বন্ধু একদিন নিউটনকে জিজ্ঞাসা করলেন, কিভাবে তোমার লেখার অর্থ বোঝা সম্ভব? নিউটন তাকে একটি বইয়ের তালিকা দিয়ে বললেন, আপনি আগেই এই বইগুলো পড়ুন, তাহলে আমার তত্ত্ব বোঝার কাজ সহজ হবে। ভদ্রলোকটি তালিকাটি দেখে বললেন, নিউটনের তত্ত্ব বোঝা আমার সাধ্যের বাইরে, কারণ প্রাথমিক তালিকার এই কয়টি বই পড়া শেষ করতেই আমার অর্ধেক জীবন কেটে যাবে। একবার ভাবুন তো, নিউটন তার তত্ত্ব আবিষ্কারের জন্য কতই না সাধনা করেছিলেন। ফিলোসফিক ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা প্রকাশিত হয় 1647 সালে। ল্যাটিন ভাষায় লেখা এই বইটি 3 খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে নিউটন গতিসূত্র সম্বন্ধে আলোচনা করেছেন। 3টি গতিসূত্র আমরা নিশ্চয়ই সবাই জানি। প্রথম সূত্রটি ছিল বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু একই রেখায় সমবেগে চলতে থাকবে। দ্বিতীয় সূত্রটি ছিল বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকেই হয়। 3 নম্বর সূত্রটি ছিল প্রত্যেকটি ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এই 3টি সূত্র গতিসূত্র নামে ব্যাপকভাবে কিন্তু পরিচিত। প্রিন্সিপিয়া গ্রন্থের 2য় খণ্ডে তিনি গ্যাস ফ্লুইড বস্তুর গতির কথা আলোচনা করেছেন। গ্যাসকে কতকগুলো স্থিতিস্থাপক অণুর সমষ্টি ধরে নিয়ে তিনি বয়েলের সূত্র প্রমাণ করেন। গ্যাসের ওপর চাপের প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে পরোক্ষভাবে শব্দ তরঙ্গের গতিবেগও নির্ধারণ করেন তিনি। তার এই তত্ত্বে কিছু ভুল ত্রুটি ছিল। উত্তরকালে অন্য বিজ্ঞানীরা এইসব ভুল ত্রুটি সংশোধন করেন। 3য় খণ্ডে মাধ্যাকর্ষণ তত্ত্ব সম্বন্ধে খুঁটিনাটি আলোচনা করেছেন তিনি উপলব্ধি করেছিলেন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, তেমনি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ। দুটি বস্তুর মধ্যে মহাকর্ষী বল তাদের ভরের সমানুপাতিক ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের 60 গুণ। এই দূরত্ব থেকে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে। নিউটন লক্ষ্য করেছিলেন সূর্য ও গ্রহগুলোর মধ্যে প্রত্যেকটি গ্রহ ও তাদের উপগ্রহগুলোর মধ্যে পৃথিবীর সমুদ্র, চাঁদ এবং সূর্যের মধ্যে এমনকি জোয়ার ভাটা ও সাধারণভাবে জগতের যে কোনো দুটি বস্তুর মধ্যে একই মহাকর্ষ তত্ত্ব কার্যকারী। এছাড়াও তিনি আরও একটি সমস্যার সমাধান করেছিলেন।
তিনি প্রমাণ করলেন একটি সমরূপ গোলাকার বস্তুর ভেতরের প্রতিটি কণা যদি বাইরের একটি কণাকে মাধ্যাকর্ষণ বলের সূত্র অনুসারে আকর্ষণ করে, তাহলে বাইরের কণাটির ওপর যে বল কাজ করবে সেটি এমন হবে যেন গোলাকার বস্তুটির সমস্ত ভর তার কেন্দ্রস্থলে অবস্থিত। তার প্রতি সমালোচনা করা হলো। তিনি তার তত্ত্বের বিশ্ব প্রকৃতিকে যেভাবে বিবেচনা করেছেন তা থেকে মনে হয় এই সমস্তই যেন এক বিশৃঙ্খল মনের প্রাণহীন সৃষ্টির কাহিনী। নিউটন তার জবাবে বললেন, প্রকৃতপক্ষে এই বিশ্বর প্রকৃতি এমন সুশৃঙ্খল সুসামঞ্জস্যভাবে সৃষ্টি করা হয়েছে, মনে হয় এর পশ্চাতে কোনো ঐশ্বরিক স্রষ্টা রয়েছেন। নিউটনের এই বিচিত্র মানসিকতার জন্য কোনো মানুষই তাকে সহজভাবে উপলব্ধি করতে পারেননি। হয়তো নিজেই নিজের বেড়ার তত্ত্বকে সঠিকভাবে চিনতে পারেননি। অসাধারণ আবিষ্কারের পরেও তিনি ছিলেন অসুখী মানুষ। প্রিন্সিপিয়া প্রকাশের পরেই নিউটন সক্রিয়ভাবে রাজনীতিতে নামলেন। যখন দ্বিতীয় যেমন বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা কেড়ে নিতে চাইলেন, তিনি তার সক্রিয় বিরোধী হয়ে উঠলেন। রাজপরিবারের উৎখাতের পর নতুন সংবিধান তৈরির জন্য যে কনভেনশন গড়ে উঠেছিল, নিউটন তার সদস্য হলেন। রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন নিউটন, কিন্তু অল্পদিনেই কনভেনশনের পরিসমাপ্তি ঘটল। নিউটনের রাজনৈতিক জীবনেরও পরিসমাপ্তি ঘটল। 1703 সালে নিউটনের জীবনে এলো এক অভূতপূর্ব সম্মান। তিনি রয়্যাল সোসাইটির সভাপতি হলেন। আমৃত্যু তিনি সেই পদেই অধিষ্ঠিত ছিলেন। 1705 সালে রানী অ্যানি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে এলেন। রানীর পক্ষ থেকে নিউটনকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হলো। এ সময় ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের প্রথম আবিষ্কর্তা হিসেবে জার্মান দার্শনিক লিবনিজের সাথে বিতর্কে জড়িয়ে পড়লেন। ইংল্যান্ডের রয়্যাল একাডেমি জানতে পারে লিবনিজ ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের আবিষ্কর্তা হিসেবে দাবি জানাচ্ছেন। রয়্যাল একাডেমির সদস্যরা এতে ক্রোধে ফেটে পড়লেন। তাদের সভাপতির কৃতিত্বকে এক বিদেশি চুরি করে নিজের নামে প্রচার করতে চাইছেন, কারণ তারা বিশ্বাস করতেন নিউটনই প্রথম ক্যালকুলাসের সম্ভাবনা তার অস্তিত্ব সম্বন্ধে লিবনিজের কাছে বলেছিলেন। লিবনিজ একে উন্নত করেছে, সঠিক বিস্তৃতি দিয়েছে, কিন্তু আবিষ্কার করেননি। তবে নিরপেক্ষ ঐতিহাসিকদের মতে নিউটন ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের উদ্ভাবক হলেও লিবনিজের পদ্ধতি ছিল অনেক সহজ এবং স্বয়ংসম্পূর্ণ। 1727 সাল নিউটন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসাতে কোনো সুফল পাওয়া গেল না। অবশেষে 20 মার্চ মহাবিজ্ঞানী নিউটন তার প্রিয় অনন্ত বিশ্ব প্রকৃতির বুকে চিরদিনের জন্য হারিয়ে গেলেন। 7 দিন পর তাকে ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে সমাধিস্থ করা হলো। সমস্ত দেশ অবনত মস্তকে শ্রদ্ধাঞ্জলি জানায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই জ্ঞান তাপসকে, যদিও নিজেকে তিনি কখনো পণ্ডিত বা জ্ঞানী ভাবেননি। মৃত্যুর অল্প কিছুদিন আগে তিনি নিজের সম্পর্কে লিখেছিলেন, পৃথিবীর মানুষ আমাকে কিভাবে জানি না, কিন্তু নিজের সম্বন্ধে আমি মনে করি আমি একটা ছোট্ট ছেলের মতো সাগরের তীরে খেলা করছি আর খুঁজে ফিরছি সাধারণের চেয়ে সামান্য আলাদা পাথরের নুড়ি বা ঝিনুকের খোলস। সামনে আমার পড়ে রয়েছে অনাবিষ্কৃত বিশাল জ্ঞানের সাগর। একবার ভেবে দেখুন তো, আমরা যেখানে সামান্য জ্ঞান নেই, নিজেদের সম্পর্কে কত বড় কিছুই না ভেবে থাকি।
অথচ সর্বকালের শ্রেষ্ঠ একজন বিজ্ঞানী নিজের সম্পর্কে কত বিনয়ের সাথে কথা বলেছেন। এটি ছিল বিজ্ঞানী নিউটনের আত্ম উপলব্ধি। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো বিজ্ঞানীর জীবনী নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তবে আপনাদের মতামত চাই আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি, এবং এর পরবর্তীতে কোন বিজ্ঞানীর জীবনী নিয়ে ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।